স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বিয়ে কবে জানেন তো? আঙ্কেল বলেছে না? মুনতাহা মোমের পুতুলটির মতো মাথা নাড়ালো। মানে সে জানে। আরশাদ মনে মনে শোক প্রকাশ করলো কিছুক্ষণ। মেয়েটা কথা কম বলে, অথচ এই অবুজকে কি বোঝাবে? ওই মিনমিনে কণ্ঠস্বর তার কত প্রিয়। আর বোঝানো হলো না। আরশাদ বোঝাপড়া বাদ দিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো। কবে বলুন? মুনতাহার ছোট্ট সংক্ষিপ্ত উত্তর, পরশুদিন। আরশাদ মুচকি হাসল। যাক, বলেছে কিছু। একটু ঝুঁকে চোখে চোখ রেখে বলল, আম্মাকে নিয়ে মার্কেটে যাব একটু পর। বিয়ের দিন কি পরবেন বলুন? এবার চিন্তাগ্রস্ত লাগলো মুনতাহাকে। একটু এলোমেলো, জ্ঞান শূন্য লাগলো। যেন তাকে এই ধরনের সবচেয়ে জটিল, দুর্বোধ্য, নিষ্করুণ প্রশ্নটি করা হয়েছে। উত্তর সাথে সাথেই এলো না। আরশাদকে একাধারে চেয়ে থাকতে দেখে মুনতাহা শেষমেশ আমতা আমতা করলো। আপনি নিয়ে আসেন কিছু একটা। প্রতিদিনকার মতন সেদিনটাও ভীষণ সাধারণ, একেবারে গতানুগতিক, কোনো বিশেষত্ব নেই। নিত্যদিনের রুটিন মাফিক সকাল হয়েছে। বেলা গড়াতেই বিশাল দৈত্যাকার সূর্য উঠেছে। আবার গোধূলি লাগলে তা পাড়ি জমাচ্ছে জগৎ আন্ধার করে। মাহতাব সাহেব বাসায় ঢুকে খানিকটা অবাক হলেন। মুনতাহা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, মেয়েটার ছোটবেলা থেকে বালিশে মাথা রাখলেই ঘুমিয়ে পড়ার মতন স্বভাব। বড্ড ঘুম কাতরে। হিসেব করে রাখলে ঠিক দেখা যেত জীবনের অর্ধেক সময় সে ঘুমিয়েই কাটিয়েছে। কিন্তু তবু আজ তো বিয়ে পড়ানো হবে, মেয়েও জানে। তাও ঘুমাচ্ছে কেন? মাহতাব সাহেব সমীকরণ মেলাতে পারলেন না। তার পিছে আরশাদ, হাতে মিষ্টির প্যাকেটের সাথে আরও কিছু খাবারপত্র। একজন পরিচিত আসবে, তাছাড়া আর কোনো হট্টগোল নয়। ঘরের মানুষ নিয়েই শুধু বিয়েটা পড়ানো হবে। মুনতাহাকে ঘুমিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো সে। মাহতাব সাহেব বুঝতে পারলেন, হালকা কেশে নিজ থেকেই বললেন, চিন্তা করো না, ও মাঝে মধ্যেই এখানে সেখানে ঘুমিয়ে পড়ে, উঠে যাবে একটু পর। কাজী আসছে তো এখানে দাঁড়িয়ে আছে। আরশাদ সম্মতিসূচক হাসল। প্যাকেটগুলো টেবিলে রাখলো। মাহতাব সাহেব কি করতে জানি নিজের ঘরে গেলেন। আরশাদ এক ধানে কিছুক্ষণ চেয়ে রইল মুনতাহার দিকে। গায়ের কাঁথাটা পা থেকে সরে গেছে। মেয়েটা এমন জড়সড় হয়ে আছে কেন? না না করেও ঘরে ঢুকলো সে। আম্মা আসবে একটু পর, সাজিয়ে টাজিয়ে দেবে একটু। পায়ের কাঁথাটা ঠিক করতেই ভ্রু কুচকাল আরশাদ। তাড়াহুড়ো করে যেয়ে দাঁড়ালো মুনতাহার মাথার কাছে। একটুক্ষণ কিছু একটা পরখ করতেই সব যেন এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। রুদ্ধশ্বাসে চিৎকার করে ডাকলো সে, আঙ্কেল, আঙ্কেল, এদিকে আসেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে মুনতাহার। চামড়ার পরতে পরতে আগুন লেগেছে যেন। ভয়াবহ উত্তাপে ক্রমাগত ঝলসাচ্ছে তুলতুলে নরম শরীর। তড়িঘড়ি করে গাল কপাল হাতড়ালো আরশাদ। ঠোঁট অবধি টানা কাঁথার ভিতরের হাত গলিয়ে গলায় ছোঁয়ালো। আল্লাহ, এমন জ্বর! এত জ্বর! নাম ধরে ডাকলো, মুনতাহা, মুনতাহা। একবার নয়, বারবার, বেশ কবার। তবে সাড়া পাওয়া গেল না। না, অচেতন নয় মেয়েটা, জ্ঞান আছে, উত্তর দিতে পারছে না। শুধু চোখের পাতা কাঁপছে, তাকাতে চাইছে তো পারছে না। গায়ের কাঁথা সরিয়ে দিল আরশাদ। দুটো কাঁথা! এতক্ষণে খেয়াল হলো ঘরের ফ্যান চলছে না, তার মানে জ্বরটা অনেকক্ষণ আগেই এসেছে। মেয়েটা জ্বর নিয়েই শুয়েছে। মাহতাব সাহেব ছুটে এলেন। মুনতাহা ঝাপসা ঝাপসা তাকালো। আরশাদের দিকে চেয়ে কি যেন বিড়বিড় করলো। আরশাদ ঠোঁটের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করলো, বোধগম্য হলো না, খুব অস্পষ্ট। মুনতাহা বিড়বিড় করেই চলেছে। আরশাদ কপালের উপর হাত রাখলো। মাহতাব সাহেবের দিকে চেয়ে শঙ্কিত কণ্ঠে বলল, ওর তো অনেক জ্বর আঙ্কেল। মাহতাব সাহেব ভ্রু কুচকালেন, থমথমে হয়ে বললেন, জ্বর? জ্বর মানে? দুপুরেই তো ভালো দেখে গেলাম মুন। বলতে বলতেই এগিয়ে গেলেন তিনি। মুনতাহা আবার চোখ বুজেছে ততক্ষণে। মাহতাব সাহেব মুখে হাত ছোঁয়াতেই আঁতকে উঠলেন। হায় আল্লাহ, আম্মা এত জ্বর কখন উঠল? বাবার আদরে সংস্পর্শ পেতেই কুকড়ে গেল মুনতাহা। কোনো রকমে জড়িয়ে জড়িয়ে ঢাকলো, আবু, আবু তুমি? কথা সম্পূর্ণ হলো না। আরশাদ হাঁফ ছেড়ে বলল, আঙ্কেল, জ্বরটা মাপা দরকার।
মাহতাব সাহেব মাথা নাড়ালেন। দ্রুত পাশের ড্রয়ার থেকে জিনিসপত্র এলোমেলো করে থার্মোমিটার বের করলেন, জ্বর মাপলেন। মুনতাহা কেসে উঠল হঠাৎই। থার্মোমিটার পড়ে গেল জিহ্বার নিচ থেকে। মাহতাব সাহেব ধরে ফেললেন। মুনতাহা কাশতে কাশতে শুধালো, পানি খাবো আব্বু? আরশাদ একটু এগিয়ে গেল। মাহতাব সাহেব নিজে থেকে একটু সরে দাঁড়ালেন। মুনতাহার কাশি থামে না। আরশাদ দু হাতে জড়িয়ে ধরতে ধরতে বলল, দেখি দেখি একটু উঠতে হবে মুনতাহা। শরীরে বল নেই। আরশাদ তুলে বসালো, পিঠের পিছে বালিশ দিয়েও বাহু জড়িয়ে ধরে রাখলো। মাহতাব সাহেব পানি ঠেকিয়ে ধরলেন ঠোঁটের কাছে। মুনতাহা অল্প একটু খেলো, ঠিকঠাক খেতেও পারল না, থুতনি বেয়েই গড়িয়ে গেল অনেকটা। আরশাদ সযত্নে মুছে দিল হাত দিয়ে। মুনতাহা বুকের বাঁ পাশটায় মাথা ঠেকিয়ে রেখেছে। কি গরম কপালটা! মাহতাব সাহেব অবিলম্বে জলপট্টি নিয়ে আসলেন। আরশাদ তখনও ধরে রেখেছে তাকে। মুনতাহা নিষ্প্রভ নিশ্চল গুটিয়ে আছে। মাহতাব সাহেব কিছু বললেন না। আরশাদ উঠতে চাইল, মাহতাব সাহেব থামিয়ে বললেন, থাক, ধরে রাখো, একা বসতে পারে না, পড়ে যাবে। আরশাদ দ্বিরুক্তি করল না। মাহতাব সাহেব রুমাল ভিজিয়ে কপালে দিলেন। পানি গড়িয়ে গড়িয়ে বুকের শার্ট ভিজল। ফোন বের করলো আরশাদ, মাকে জানানো দরকার। ঘন্টা পেরোলো, মুনতাহার জ্বর কমে না, উল্টো বাড়ছে। বাটির পানি পর্যন্ত গরম হয়ে যাচ্ছে বারবার। কপাল থেকে কাপড় সরিয়ে নেওয়ার একটু পরপরই যেন যে না সেই মাহতাব সাহেব ভেবে পেল না এত জ্বর উঠল কি করে। দুপুরে তো ভালো রেখে গেলেন, এখনো আরশাদের বুকের পাশেই লিপটে আছে মুনতাহা। আন্তারা পাতলা সুতির ওড়না ভিজিয়ে ঘাড়ে দিয়ে রেখেছে যদি জ্বর কমে। আরশাদের শার্ট ভিজে একাকার। বাটির পানি আবার গরম হয়ে গেছে। মাহতাব সাহেব বদলে আনতে গেলেন। মুনতাহা মুখ উঁচিয়ে আরশাদকে বলল, কাজী আসবে না? মেহমানরা চলে এসেছে। আরশাদ তাকালো, ধীর গলায় বলল, রাখেন আপনার বিয়ে, এত জ্বর, একটাবার ফোন করতে পারলেন না? মুনতাহা চোখ নামিয়ে নিল। ফোন তো নিতে পারিনি, ওই যে ফোন, উঠতেই পারলাম না, এত জ্বর এসে গেল হঠাৎ করে, আমি ভেবেছি কমে যাবে। আরশাদ দেখল ফোনটা টেবিলের উপর রাখা, বিছানা থেকে দূরত্ব অনেকটা। মাথায় হাত বুলিয়ে দিল, কপালের কাপড়টা উল্টে দিয়ে বলল, থাক, উঠেছে উঠেছে, আপনি এখন চুপ করে চোখটা বন্ধ করে রাখেন, একটু পর কমে যাবে। মাহতাব সাহেব পানির বাটি নিয়ে এলেন, কপালের কাপড় পাল্টে দিলেন। আরশাদ ঘড়ি দেখল 7:10। 7:30টার দিকে কাজী চলে আসবে। হাঁপ ছেড়ে পরিষ্কার গলায় বলল, সবাইকে মানা করে দিন আঙ্কেল, কাজীকে আসতে মানা করুন, ও সুস্থ হোক, পরে ও সব হবে। মুনতাহা বাধা দিল। না, আমি পারবো। আরশাদ মৃদু স্বরে ধমকে উঠল, এই কি পারবেন? হ্যাঁ, বসতে পারছেন না ঠিক মতো, আবার বলছেন পারবেন। আঙ্কেল আপনি মানা করে দিন তো। মুনতাহা হাঁসফাঁস করে বলল, আব্বু না, শুধু শুধু খারাপ ভাবে সবাই। ঠিক আছি আমি, তুমি কাউকে মানা করবে না। আরশাদ ধমকালো আবার। মুনতাহা নিবল না, গোঙাতে গোঙাতে অসহায় কণ্ঠে বলল, আপনি না বললেন সেদিন আমি শুধু কবুল বলেই হবে, আমি কবুল বলতে পারবো তো। আরশাদ জবাব দিতে গেল, মাহতাব সাহেব থামিয়ে দিলেন। আরশাদ থাক, ও কথা শুনবে না, জেদ করবে। বিয়েটা হোক, শুধু কবুল বললেই তো হলো। আধ ঘন্টার মধ্যে কাজী এলো। মুনতাহার জ্বর তখন তুঙ্গে, তবু দমে না সে। বাবার অসম্মান হোক কোনো ক্রমেই চায় না। আজ বিয়ে না হলে মানুষ উল্টোপাল্টা বলবেই সে জানে। মাথায় পানি ঢালা হয়েছে একটু আগে, চুল ভেজা। মাথার পিছে আরশাদের বুক। মুনতাহা কাঁপতে কাঁপতেই কবুল বলল। আরশাদ হাত ধরে ধরে সাইন করালো, নিজেও করলো। মিটার এত জেদ, বিয়েটা হয়ে গেল। কাজী সাহেব বেরিয়ে যেতেই ঢুক করে উঠল মুনতাহা, কেমন যেন করলো। এতক্ষণের জোর করে চেপে রাখা যন্ত্রণাটা যেন বেরিয়ে এলো হঠাৎই। আরশাদ অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? মুনতাহা কেঁদে ফেলল, করুণ অনুনয়ে বলল, আমায় একটু শক্ত করে ধরবেন, খুব খারাপ লাগছে। ভোরের প্রথম আলো ঘরে আসলে তবেই চোখের পাতা এক করলো মুনতাহা। সারাটা রাত জ্বরের ঘোরে গোঙাতে থাকা কণ্ঠটা একটুখানি আরাম কুড়োলো। আন্তারা ঘুমিয়ে পড়েছে বিছানায় হেলান দিয়ে। মুনতাহা আরশাদের বুক। আরশাদ সজাগ নাকি না বোঝা গেল না, তবে চোখ বন্ধ, দুহাত ব্যস্ত মুনতাহাকে ধরে রাখতে, আগলে রাখতে। মাহতাব সাহেব নম্র চোখে তাকালেন।
তার অনুপস্থিতিতেও মেয়ে অযত্নে থাকবে না এবার নিশ্চিন্ত। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি, একবার কপালে হাত রেখে জ্বর মাপলেন, একটু কম। ঘরের পর্দা টেনে নিলেন, বাতি নিভিয়ে দিলেন। চোখে আলো পড়লে মুনতাহা ঘুমাতে পারে না, সেই ছোটবেলার অভ্যাস। ঘরের বাতি নিভে যেতেই চোখ মেলল আরশাদ। মাহতাব সাহেবকে দরজা আটকে বেরিয়ে যেতে দেখলো খুব নিঃশব্দে। ভোরের আবছা নীল আলো পাতলা পর্দা ফুরে ঘর ভর্তি করছে। মুনতাহা তার বাহু ধরে। আরশাদ অন্ধকারেই গালে হাত রাখলো, নিষ্প্রভ কণ্ঠে বলল, সুস্থ হন চাঁদ, আমার যে এখনো জ্যোৎস্না দেখা বাকি। সেদিনের পর মাস পেরিয়েছে, জ্যৈষ্ঠের দাপট তখন লুটপাট চালিয়ে চড়ে বেড়াচ্ছে শহর জুড়ে। এই তপতপে গ্রীষ্ম বড্ড একরোখা, এত সহসা বিদায় নেবার স্বভাব নেই। বছর ধরে জমানো উত্তাপের ঘটা উপর করে ঢেলে দিয়ে তবেই প্রস্থান করবে সে, তার আগে নয়। বাড়ি ফিরে মুনতাহাকে ঘরেই পেল আরশাদ। অন্ধকার ঘরের আবছায়া মায়া কিরণে একটা মেয়েলি ঘরনের দেহ এঁকে বেঁকে লুটিয়ে পড়েছে নরম বিছানায়, বাঁ পাশ জুড়ে। কোমরের নারী সুলভ পাকে যেন উপচে পড়ছে আবেদন। আধার ঢাকা ঘরটাও তখন জ্যোৎস্না ভর্তি ঠেকল আরশাদের কাছে। পিঠ ঝলসানো রোদে গা পুড়িয়ে বাইরে বেরিয়েছিল সেই সকালবেলা। ভ্যাবসা গরমে কাজ সেরে ঘর ফেরা ভাঁজ দেহ ক্লান্তিতে থিতিয়ে ওঠা লম্বা লম্বা শ্বাস। এই মেলি জ্যোৎস্না যেন চোখের পলকে সব গ্রাস করে নিল। দেহের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা রুগ্নতা অলসতায় আদর মাখিয়ে দিল জোর জবরদস্তি। মলিন হাসলো আরশাদ, তবে ঘরমাক্ত মুখের দুর্বল মলিনতা ছাপিয়ে চোখের অবোধ মুগ্ধতাটাই স্পষ্ট হলো অধিক। এ দৃশ্য যেন খুব দুর্লভ তা নয়, তবু আকাঙ্ক্ষিত নারীকে চোখ ভরে দেখতে কোন পুরুষ পিছপা হয়। আরশাদও হলো না। নিঃশব্দে দরজা আটকে দেয়ালের সুইচ চেপে নীল রঙা ঘুম বাতি জ্বালিয়ে দিল। শান্ত মেজাজে গায়ে নেতিয়ে যাওয়া শার্ট ছাড়িয়ে বিছানায় বসল। মুনতাহার পায়ের পাশে, মাথার উপর ফ্যান, ভেজা দগদগে পিঠে ঠান্ডা বাতাস ছুঁয়ে যেতেই যেন শান্তি মিলল রন্ধ্রে রন্ধ্রে। মুনতাহা পায়ের সাথে পা ঘষছে, উসখুস করছে, মশা কামড়াচ্ছে। আরশাদের হাতের সাথে একবার পা ছুঁয়ে যেতেই পিটপিট করে চোখ মেলে সে। আরশাদ হাত সরিয়ে নেয় দ্রুত, ঘাড় বাঁকিয়ে তাকায় ঘুমন্ত মুখের দিকে। আধ ঘুম আধ জাগরণের মাঝে দৃষ্টি বিনিময় হয় দুজনের। ঘরের অদৃশ্য প্রণয় পূর্ণিমা যেন সসম্মানে নিজ পূর্ণতা স্বীকার করে নেয় সেই ঐশ্বরিক চোখাচোখিতে। সেই অন্য চাহনিতে খুব ঘাবড়ে গেল কি জানি। মুনতাহা চোখ নামালো, পা দুটো ভাঁজ করে গুটিয়ে নিল অতি সন্তর্পণে। আরশাদ চোখ ফেরাচ্ছে না। মুনতাহা দু একবার চাইল, শেষমেশ টিকতে না পেরে উঠে বসতে চাইল। চোখ ভর্তি করা ঘুম তখন তলবি তলপা নিয়ে পলাতক। কোলের কাছে কোলবালিশটা সরাতে নিতেই চোখ ফেরালো আরশাদ, থামিয়ে দিয়ে বলল, ওঠা লাগবে না, ঘুমান, আমি গোসল করে আসি। মুনতাহা আধ ওঠানো মাথাটা আবারও পেতে দেয় বালিশে। হাতের পিঠ দিয়ে কিঞ্চিত বিরক্ত ভঙ্গিতে মুখ ছুঁড়ে ছেয়ে থাকা কপালের গোছা চুল সরায়। আরশাদ উঠে দাঁড়ায়, বিছানার একপাশে গুছিয়ে বের করে রাখা কাপড় হাতে তুলে নেয়। মুনতাহা চোখ বোঝেনি, কোলবালিশে নাক ঠোঁট গুজে চাদরের দিকে চেয়ে আছে অবিচ্ছিন্ন দৃষ্টিতে, যেন চোখ তুলে বিনা নোটিসে রাঙা ছাপ ফুটবে তুলতুলে গাল ভরে। আরশাদ হাসে, নীল ঘুমবাতি নিভিয়ে দেয়। মেয়েটা আলো থাকলে ঘুমোতেই চায় না, আলো নিভে যেতেই সহজ হয়। মুনতাহা গুটিয়ে রাখা পাটা সোজা করে, দুহাত দুপাশে মেলে আড়মোড়া ভাঙে, ঘুরে ডান পাশে কাঁধ হয়ে শোয়। কাপড়গুলো কাঁধে ঝুলিয়ে হাতের ঘড়ি খুলে নেয় আরশাদ। দু কদম হেঁটে বেড সাইড টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রাখে। পাশ থেকে মুনতাহা যে গালের নিচে হাত দিয়ে গোল গোল করে তাকেই দেখে যাচ্ছে বুঝতে অসুবিধা হয় না। আচ্ছা, ল্যাম্প শেডটা জেলে দিলে কেমন হয়? হলদাভ আলোয় লাজুক চাঁদের সাধু সেজে থাকার বাহাদুরি খতম হোক। মাথায় চিন্তা আসলেও আলো জ্বালায় না আরশাদ। বাঁকা শরীর সোজা করে দাঁড়ায় কিছুক্ষণ সেভাবেই, অতঃপর আচমকাই ঝুঁকে মুনতাহার কানের কাছে হাত ঠেস দেয় সে, বলে, চাঁদের নিজস্ব আলো থাকে না, এজন্যই বুঝি আপনার অন্ধকার এত প্রিয়। মুনতাহা প্রতিক্রিয়া দেখাতে পারল না, তার আগেই আরও একটু ঝুঁকল দুষ্টু পুরুষ। চোখ রাঙিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, এত অন্ধকারে থাকতে নেই মুনতাহা, ঘুটঘুটে আধারে কখনো কখনো অঘটনও ঘটে। কিন্তু মুনতাহা ভরকে যায় সেই ঠোঁট খাটা কণ্ঠে, বাসনা উপচানো চোখে।
ভয় লেগে গায়ে কাঁটা দিয়ে ওঠে শিরশির করে, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করে। চোখ অন্যদিকে ফিরায় মুনতাহা, ঘন ঘন শ্বাস কার্যে কাটানোর চেষ্টা করে সেই ধার চাহনির অর্থ। আশা তার নিঃশ্বাসটা আটকে দিতেই যেন ফিস ফিসালো আবার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এভাবে শ্বাস ফেলতে নেই মুনতাহা, আমি মহাপুরুষ নই। মুনতাহা জমে যায়, বাক্যের তপ্ততায় শীতল শিহরণ যেন গলে গলে পড়ে গা বেয়ে। গোসল থেকে বেরিয়ে ঘর খালি পেল আরশাদ, পর্দা সরানো, লাইট জেলে দেওয়া। মুনতাহা নেই। বিছানা কুচকানো, চাদর টান টান করে ঝাড়া। আরশাদ ঘাটল না, ঘড়ি দেখলো একবার। মেয়েটা হয় চলে গিয়েছে নতুবা আমার কাছে আছে। ভার্সিটি না থাকলে বা না গেলে একা বাসায় থাকতে হয় ওকে। একা একা কি করবে ভেবে আম্মা এখানে নিয়ে আসে, আমার সাথেই থাকে। ঘুম পেলে তার ঘরে শোয়, নয়তো বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে বাবা এসে পড়লে আবার চলে যায়। আরশাদ থাকার জন্য জোর করে না কখনো, আবার মানাও করে। মুনতাহা ঘুমিয়ে থাকলে সে পাশে বসে চুপচাপ নিজের কাজ করে, হোক তা ল্যাপটপের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা, আর হোক না একাধারে সেই ঘুমন্ত মুখে চেয়ে থাকা। আলমারি থেকে সিগারেটের প্যাকেট বের করতে যাচ্ছিল, তার আগেই দরজা খোলার শব্দে সাথে ছোট্ট একটা ডাক ভেসে এলো। খেতে আসেন, মা ডাকছে। সিগারেটের প্যাকেটটা মুঠোয় তুলেও পুনরায় জায়গা মতো রেখে দিল আশা। মেয়েটা যায়নি তার মানে। আলমারির পাল্লা আটকে দিয়ে ভরাট শান্ত গলায় বলল, আপনি এদিকে আসেন। মুনতাহা আসলো না, বরং পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? আমি ডাকছি তাই। আরশাদের ভারী কি গোছের কাটকার উত্তর। মুনতাহা আমতা আমতা করলো, শেষমেশ উপায়ন্তর না পেয়ে ছোট্ট পদচারণে ঢুকলো ভেতরে। সাবিনা বেগম খাবার টেবিলে বসে আছেন। আরশাদ গাঢ় চোখে একবার দাদির দিকে তাকালো, তার সন্দেহে ভরা আর চাহনি দেখে দু কদম এগিয়ে তুলনামূলক নিচু স্বরে বলল, দরজা আটকান। ছিটকিনি তুলে দেওয়ার খুটখুট শব্দ কানে আসতেই সতীদায়ক শ্বাস ছাড়ল সাবিনা বেগম। মুখে ফুটল অতি প্রসন্ন সুন্দরতম হাসি। আন্তারা নির্বিকার প্লেট সাজাচ্ছেন। সাবিনা বেগম হাসি হাসি মুখ নিয়ে ছেলের বউয়ের দিকে চাইলেন। আন্তারা দেখলো, পর মুহূর্তেই না দেখার ভান করে পুনরায় মনোযোগ দিল ভাত বাড়তে। তার এড়িয়ে যাওয়াটাই যেন দ্বিগুণ উৎসাহিত করলো সাবিনা বেগম। গম গম কণ্ঠে বললেন, হায় আল্লাহ, এতদিন বাদে এদের একটু একলা হইতে দেখলাম। আন্তারা খেকিয়ে উঠলেন। আহ আম্মা আসতে। আরে চুপ থাক তুই, এত বড় শাশুড়ি হয়েও বৌমাটাকে কিছু শিখাইতে পারস না। আর তারা বিশ্রীভাবে মুখ কুঁচকালেন। আমি কি শেখাবো আম্মা, আপনি একটু চুপ করেন তো। সাবিনা বেগম চুপ করলেন না, বরং শাসিয়ে উঠলেন। আর তোর ছেলেও জানি কেমন, মায়ের পাশে শুয়ে থাকে, ঘুমায় থাকে। তোর ছেলে তো একবার ফিরাও চায় না। গেটটা হা কইরা খোলা রাইখা কোলের উপর ওই এক পোকা বাক্সে মুখ ডুবায় রাখে। আরে মায়েরা ছোট মানুষ, আব্বারে ছাড়া থাকতে পারে না, ঠিক আছে। তোর কাছেও তো আসে, ওর আব্বা তো আসে সেই 10টার পর, ততক্ষণ তো তোর ছেলের কাছেই থাকে, তাই না? আন্তারা চুপ করে রইলেন, একটা অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে নিজের কাজে মন বসালেন, কিন্তু পারলেন না। সাবিনা বেগম কথা চালিয়ে গেলেন। শেষমেশ রেগে বললেন, এমন করলে তোর আর দাদি হওয়া লাগবে না। হায় আল্লাহ আম্মা, আপনি দাদি হয়েছেন না, এবার শান্তি করেন। আমার পিছনে পড়েছেন কেন? মাহতাব সাহেব কাগজপত্র ঘাঁটছিলেন। ড্রয়িং রুমের বড় কাচের টেবিলের উপর ছড়ানো ছিটানো রং বেরঙের ফাইলের স্তর। ঘরে জ্বলছে হাই ওয়াটের সাদা আলো, জল জল করছে গ্লাসের স্থির পানি পর্যন্ত। ঘড়িতে রাত 11:40। মুনতাহা ঘুমাতে গিয়েছে অনেকক্ষণ। ঘরের দরজাটা খোলা, তিনি দেখতে পাচ্ছেন কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে মেয়ে। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, পরনের মোটা ফ্রেমের চশমাটা খুলে গেঞ্জির কোনা দিয়ে মুছে আবার পড়লেন। কাগজে মন দিলেন। খানিক বাদেই একটা লম্বাটে ছায়ার মনোযোগ পিগড়ে এলো তার কাছে। মুনতাহা এসে দাঁড়িয়েছে, দুপাশে লম্বা দুই বেনি, চোখে ঘুমের ছিটাফোটা নেই। সে এতক্ষণ ঘুমাচ্ছিল না। মাহতাব সাহেব ঘাড় বেঁকিয়ে কি যেন দেখলেন। একটা আলোক রশ্মি তেরছাভাবে পড়ছে বিছানার উপর। নম্র কণ্ঠে বললেন, ঘুমাসনি আম্মা? এটা নিভিয়ে দিলে হলুদ লাইটটা জ্বালিয়ে দেই, নয়তো দরজাটা একটু ভিড়িয়ে ঘুমা, আমি তো আসি এখানেই। মুনতাহা ধীর গতিতে এপাশ ওপাশ মাথা নাড়ালো। চেহারায় মলিনতা, নির্জীবতা। চুপটি করে বাবার পাশে এসে বসল সে।
বাহুর নিচ দিয়ে ঢুকিয়ে মাথা রাখলো বুকের মাঝখানটায়। মাহতাব সাহেব ভ্রুকুটি করলেন, হাতের কলমটা নামিয়ে রাখলেন, মেয়ের মাথার হাত রেখে বললেন, কি হয়েছে মা? ঘুম আসছে না? মন খারাপ? ঘুম আসছে না আব্বু। কেন? জানি না। ওখানে কি হয়েছে? না তো। মাহতাব সাহেব বিরক্তি করলেন না, মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন, ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। সিত্রা যখন 8 মাসের গর্ভবতী তখন প্রায়ই রাতে ঘুমাতে পারতো না। মুনতাহার সময় অসময় পেটে লাথি লাগাতো, পেট ব্যথায় ঘুমিয়ে আসতো না সিত্রার। সে সময় তিনি এক হাতে স্ত্রীর মাথায় হাত বুলাতেন আর আরেক হাতে পেটে হাত বুলাতেন। সিত্রা বিস্ময় নিয়ে বলতো, তিনি সহজ সরল উত্তর দিতেন, ওকে ঘুম পাড়াচ্ছিস সিদ্রা? ও শান্ত হলেই তো তুমি ঘুমাতে পারবে। আশ্চর্যজনক হলেও ব্যথা একটু পরেই কমে যেত। মুনতাহা ঘুমিয়ে গেছে। মাহতাব সাহেব হাসলেন, মেয়ের এই বাবার হাত বুলানোয় ঘুমিয়ে পড়ার অভ্যাস বোধ হয় তখন থেকেই হয়ে গেছে। পরন্ত বিকেল নিরিবিলি প্রভঞ্জনের ছন্দে ছন্দে দৃঢ় হচ্ছে পাখিদের নীড়ে ফেরার আহ্বান। মোড়ের বাঁকে বাঁকে জ্বলছে হলদে ল্যাম্পপোস্ট। সন্ধ্যা বরণের তোড়জোড় আয়োজন। একটু পরেই জগৎ জুড়ে আধার নামবে যে। কয়েকটা কুচকুচে কাক মাঝে মাঝেই দল বেঁধে উঠছে, আবার ডানা ব্যথা হয়ে গেলে এদিক ওদিক এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে জিরিয়ে নিচ্ছে পেট পাকনা গুজে। কণ্ঠে তাদের একই সুরের হরেক রকম বলি, খা খা খা, অথচ এক একজনের ডাক এক এক রকম। অদ্ভুত না? ছাদের পুরো ইটের রেলিংয়ের উপর দুটো সাদা পায়রা অভিমানের গল্প করে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ। মুনতাহা বুঝে না তাদের ভাষা, তবে দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। মাথায় ঝুটিওয়াটা পায়রাটা মুখ ঘুরিয়ে বসে আছে, পাশের পুরুষ পায়রাটা তাকে মানানোর চেষ্টায় অব্যাহত। মুনতাহা হাসলো, মিষ্টি করে হাসলো। মেয়েরা এত অভিমানী হয় কেন? মুনতাহা, একটা রাশ ভারী ডাক অন্যমনস্ক চেতনায়। হঠাৎ এই পিছু ডাক যার পরনায় পিলে চমকে দিল মুনতাহার। শরীরটাও কেঁপে উঠল খানিকটা। মুখের হতচকিত বিমূঢ় ভাবটা বিন্দু মাত্র লুকানোর চেষ্টা করে ঘাড় ফেরালো সে। আর সাত দাঁড়িয়ে আছে, পরনে সেই সাদা শার্ট। তবে মুনতাহা জানে লোকটার একটা শার্ট নয়, তার অনেকগুলো সাদা শার্ট। আলমারির এক পাশ ভর্তি করে ঠাসা সাদা শার্ট। অফিসে গেলে সবসময় সে এই রঙে পরে কিনা। ঝুপঝাপ ডানা ঝাপটানোর শব্দ। মুনতাহা ডাকের উত্তর না দিয়ে রেলিংয়ের দিকে তাকালো। আশাদের অকস্মাৎ দারাজ থেকে ডাকে ডানা ঝাপটে উড়ে গেছে পায়রা দুটো। সে নিজেই তো ভয় পেয়েছে, পায়রা দুটো পাবে না কেন? মুহূর্তেই ঘুটঘুটে অমাবস্যায় ঢাকা পড়ল এতক্ষণের পূর্ণিমার মতো উজ্জ্বল চেহারাটা। আরশাদ পাশে এসে দাঁড়িয়েছে। মুনতাহা তাকে সুযোগ না দিয়ে কণ্ঠ ভর্তি অভিযোগ নিয়ে বলল, আপনি ওদেরকে উড়িয়ে দিলেন কেন? আরশাদ চিবু কুচিয়ে সরু চোখে একবার দেখল কবুতর দুটোকে। সাদা পালকে ভর্তি হাত পা দুটোরই। দামি জাতের, বোঝা যাচ্ছে তাদের মাথার উপর উড়ে বেড়াচ্ছে বেমালুম। চোখ নামিয়ে মুনতাহার দিকে দৃষ্টি দিল সে। পূর্ণ চোখে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এ সময় ছাদে কি করছেন? মুনতাহা ধীর গতিতে পলক ফেলল। বোঝার চেষ্টা করলো তার ছাদে আসার সাথে ওনার কি সমস্যা হতে পারে। অবশেষে বুঝতে না পেরে শূন্য কণ্ঠে উত্তর দিল, কিছু করছি না। আশাদের চোখের ভাষা যেন আরো কঠিন হলো। আশেপাশে প্রায় সন্ধ্যা। মেয়েটাকে কতবার ফোন করেছে হিসেব নেই। না পেয়ে তার মাকে ফোন করবে, তক্ষুনি ফোনের চার্জ শেষ। শেষমেশ চিন্তায় পড়ে অফিস ফেলেই চলে এসেছে। বাসায় এসে একবার ঘরে দেখেছে নেই। তার আম্মা বলল ভার্সিটি গিয়েছে আজ, ফেরেনি মনে হয় এখনো, অথচ 5টার আগেই বাড়ি ফেরার কথা। আশাদ একই সুরে বলল, আমি কয়বার ফোন করেছি? ফোন কোথায় আপনার? আরশাদের চোখের ভাষা যেন আরো কঠিন হলো। মুনতাহা পিট করলো। আরশাদের কথায় মনোযোগ নেই তার। আরশাদের যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে একটু পিছেই পানির ট্যাঙ্কি। এলোমেলো উড়ে তার উপরেই বসেছে একটা পায়রা, আর একটা উড়ছে। সেদিকেই সব ধ্যান যে আটকেছে মুনতাহার। আরশাদের প্রশ্নের উত্তরে সেদিকে তাকিয়েই কোন রকম ছন্ন ছাড়া উত্তর দিল সে, ফোন নিচে মনে হয়। আরশাদ তপ্ত শ্বাস ফেলল। মেয়েটার মনোযোগ নেই একদম। তার শাসন আদৌ কানে যাচ্ছে কিনা সন্দেহ।
মুনতাহা দু কদম এগিয়ে তাকে পাশ কাটিয়ে সামনে যেয়ে দাঁড়ালো। আশাদ দীর্ঘশ্বাস ফেললো, ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল বাসায়? না, নামিয়ে দিয়ে চলে গিয়েছে। পায়রা দুটো আবার উড়ে রেলিংয়ে বসলো পাশাপাশি। আশাদ আরও কিছু বলতে যাচ্ছিল, মুনতাহা আচমকাই পায়ের পাতায় ভর দিয়ে এক হাতে মুখ চেপে ধরল তার। আশাদ হকচকালো। মুনতাহা জোর দিয়ে বলল, চুপ, কথা বলবেন না। আপনি কথা বললেই ওরা উড়ে যায়। আশাদ হতবম্ব চাইল। সামান্য কবুতরের জন্য মেয়েটা এমন ডাকাতের মতো তার মুখ চেপে ধরেছে। আশ্চর্য। কিছুক্ষণ স্তব্ধ হয়েছে থেকে ধীর গতিতে মুনতাহার হাতের উপর হাত রাখল সে। আস্তে করে সরিয়ে নিতে চাইলে আরো জোরে চেপে ধরল মুনতাহা। চোখে তার স্পষ্ট নিষেধাজ্ঞা, ঘোর মানা। আশাদ বারণ শুনল না। আলতো করে হাতটা সরিয়ে নিচু কণ্ঠে বলল, বলছি না, কথা বলছি না, শান্ত হন। তার নামানো কণ্ঠে শান্ত হলো মুনতাহা। আশাদ হাতটা নামালো ঠিক, তবে ছাড়ল না। সূর্য ডুবে গেছে, নীল আকাশ ধূসর হচ্ছে। পশ্চিম পাশে ছেয়ে গেছে মধ্যাহ্নের বিদায় বেলা। একটা দুই বাত হাওয়া ছুঁয়ে গেল সর্বাঙ্গ। মাথার কাপড়টা পড়ে গেল মুনতাহার, কপালের চুল আলগোছে, ঠোঁট ছুঁয়ে গেল। আশাদ এক কদম এগুলো, ঠোঁটের কোণে তর্জনী ছুঁয়ে ছুঁয়ে চুলগুলো সরালো, কানের পাশে গুজে দিল হালকা করে। মুনতাহা থতমত খেয়ে নিজেই ডান হাত উঠিয়ে ওড়নাটা তুলে নিল। আশাদ ধ্যান দিল না। শটান দাঁড়িয়ে কবুতর দুটোর দিকে দৃষ্টি স্থির করে বলল, আপনার কবুতর এত পছন্দ? মুনতাহা ঠোঁট চেপে উত্তর দিল, আপনাকে কিনে দেব না, ঠিক এমন দুটো কবুতর, ঠিক আছে? আচ্ছা। হাত ধরে কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে রইল আশাদ। মুনতাহা একাধারে চেয়েই রয়েছে। হালকা কেশে গলা পরিষ্কার করলো আশাদ, বলল, এত কি দেখছেন, আসুন নিচে চলুন। মুনতাহা মাথা নাড়ালো। না, আর একটু, ওর রাগটা ভাঙো, দেখে যাই। আশাদ কপাল কুঁচকায়। কার রাগ? মেয়ে পায়রাটার। পাগল হয়েছেন, কি সব বলছেন? এজন্যই চুল ছেড়ে ছাদে আসতে মানা করি। চলুন নিচে চলুন। মুনতাহা বাধা দিল, ধরে রাখা হাতটা টেনে বলল, না, দাঁড়ান না একটু। এটুকু বলেই এক নিঃশ্বাসে আরশাদকে সবটা বলল সে। কথা শেষ হতেই ভ্রু উঁচায় আরশাদ, বিস্ময়ের দু চারটা পলক ফেলে বলে, আপনি কি বাচ্চা মুনতাহা? মুনতাহা কপাল কুঁচকে ভ্রুকুটি করে তাকাতেই সে আবার বলে, আচ্ছা দেখুন দেখুন, দাঁড়াচ্ছি। পায়রাদের রাগ শেষমেশ ভাঙল বোধ হয়। মেয়ে পায়রাটা বাঁকানো মুখ ঘুরিয়ে তাকালো। মুনতাহা উল্টো দিকে ঘুরে গেল হুট করে। আরশাদের হাত টান দিয়ে তড়িঘড়ি করে বলল, আচ্ছা চলুন। আরশাদ হাসে। পায়রা দুটো তখন ঠোঁটে ঠোঁট লাগিয়ে অভিমান নিভাচ্ছে। সেদিন রাতে মাহতাব সাহেব ফিরতে বেশ দেরি করলেন। ঘড়ির কাঁটা রাত 11:30টার ঘর পেরিয়ে গেল চোখের পলকে, তবু তিনি ফিরলেন না। বারান্দার রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে মুনতাহা। যতটুকু দেখা যায় ততটুকুতেই চোখ বুলিয়ে যাচ্ছে চাতকের মতো। মুখে তার প্রকট উৎকণ্ঠা, ভীত দৃষ্টি, চোখ জুড়ে একটাই প্রশ্ন, বাবা আসছে না কেন? আরশাদ দীর্ঘশ্বাস ফেলল। কোল থেকে ল্যাপটপ নামিয়ে বিছানা ছেড়ে মুনতাহার পাশে যেয়ে দাঁড়ালো। মুনতাহা ঘাড় ঘুরিয়ে দেখলো একবার, মুহূর্তেই একটা অসহায় চাহনিতে বুক কাঁপিয়ে আবার মনোযোগ দিল রাস্তার কালো পিছে। আরশাদ আবারও গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা বাবাকে এত ভালোবাসে, এই যে বিয়ের পরেও একটা দিন তার সাথে থাকেনি, তবু কিছু বলেনি। তার সাহসই হয় না কিছু বলার। মাথায় হাত বুলিয়ে দিল আরশাদ, বলল, চলে আসবে মুনতাহা, হয়তো কোনো কাজে আটকে গেছে। মুনতাহা মাথা ঝুঁকিয়ে ফেলল ধপ করে, ঠোঁট কামড়ে ধরে বলল, কাজ থাকলে ফোন ধরছে না কেন? এটুকু বলতেই চাপা স্বরে টুক করে উঠল চিকন কণ্ঠ। বাধা দিতে চোখ বুজে ফেলতেই কান্নাগুলো চিপড়ে চিপড়ে বের হয়ে গেল যেন। ঘন পাপড়ি ভিজল, এক দু ফোঁটা জায়গা করতে না পেরে গালেও করালো। আরশাদ অস্থির হয়ে উঠল। আহা, এইটুকুর জন্য কাঁদতে হয় নাকি?
ফোন সাইলেন্ট হয়ে থাকতে পারে, শোনেননি হয়তোবা, চলে আসবে এক্ষুনি। মুনতাহা হেঁচকি তুলল, কান্না বাড়ল বই কমল না। আরশাদ জোর করে গাল ধরে মুখ তুলল, চোখ মোছালো, বলল, আপনি ঘুমান গিয়ে, আঙ্কেল আসলে আমি ডেকে দেব, ঠিক আছে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।